হাওর এলাকায় বাঁধ নির্মাণে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসের শেষ দিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা তলিয়ে যাওয়ার পর অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে রোববার সুনামগঞ্জের শাল্লায় এক সমাবেশে তিনি বলেন, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো লোককে না খেয়ে মরতে দেওয়া হবে না। এপ্রিলের মাঝামাঝি বন্যা কবলিত এলাকা ঘুরে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন। হাওর এলাকায় এত বড় বিপর্যয়ের পরেও সেখানে সরকারের কোনো মন্ত্রীর না যাওয়া নিয়েও অভিযোগ করেছিলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের তরফ থেকে পাল্টা প্রশ্ন তোলা হয় খালেদা জিয়ার সেখানে না যাওয়া নিয়ে। হাওরের মাছ আর হাঁস মরা নিয়ে বিএনপি ভারত থেকে ভেসে আসা ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার অভিযোগ তুললে প্রধানমন্ত্রী স্বয়ং তাদের পরীক্ষা করে তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ওই এলাকার পানি পরীক্ষা করে ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার অবশ্য কোনো প্রমাণ পায়নি। দুই পক্ষই দুর্গত মানুষদের নিয়ে অপর পক্ষকে রাজনীতি করার অভিযোগ তুললেও হাওরে বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি আরো গুরুতর হওয়ার মধ্যেই দেশের রাজনীতিতে এই নিয়ে একে অপরকে বাক্যবাণে জর্জরিত করা বন্ধ হয়নি। এর মধ্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী যাওয়ার আগে তাদের হাওর অঞ্চলে যেতে বাধা দিয়েছে সরকার। হাওরের দুর্যোগ আর দুর্গত মানুষ কেন পরিণত হলেন রাজনীতির চাপানুতরের বিষয়বস্তুতে, আর এর বাইরে কি করছে দলগুলো এদের পাশে দাঁড়াতে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। স্বাগত আপনাদের তিনজনকেই। অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রী আজ গিয়ে বলে এলেন যে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং এই তর্কেও অনেকটা সময় কেটে গেছে কিনা, মানে যখন হাওর এলাকায় বাঁধ ভেঙেছে, ঠিক মতো মেরামত করা হয়নি, এসব কথা বলে এমনকি ঢাকায় মানববন্ধন হচ্ছে, সমাবেশ হচ্ছে, বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তখন একটা দীর্ঘ সময় যে মানে এই বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে বিচার হবে, কিন্তু আসলে বাঁধ ডুবে গেছে, এই সব তর্কে একটা দীর্ঘ সময় গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আমাদের সকলের এই আলোচনার টেবিলে বসা। আমি ব্যক্তিগতভাবে হাওর অঞ্চলের মানুষ, নেত্রকোনায় আমার বাড়ি, সেখানকার হ্যাঁ আমি নেত্রকোনার অঞ্চল ঘুরেছি, কিশোরগঞ্জের অঞ্চল ঘুরেছি, সুনামগঞ্জের হাওর এলাকাগুলো ঘুরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে গেছেন এটা এবং গিয়ে সেখানে কিছু তিনি সিদ্ধান্ত দিয়ে এসেছেন। সবকিছু মিলিয়ে বিষয়গুলো হলো যে আমরা এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ নয়, প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, আমরা আমাদের দিক থেকে সরকারিভাবেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পাশাপাশি আমরা দলীয়ভাবেও বিভিন্ন টিম গঠন করে সেই জায়গাগুলিতে যাচ্ছি। আর ঢাকা শহরের যে বিষয়গুলি, এটি নানাবিধ প্রায়োগিক দিক আছে আর কি। একটা হলো যে আসলে তো কিছু বলা দরকার রাজনীতিটা, বা একটা ইস্যু পাওয়া গেছে, এই ইস্যুতে একদম চুপচাপ থাকাটা তো একজন রাজনীতিবিদকে মানায় না, বলতে হবে। আবার ইস্যুটাকে কাজে লাগিয়ে মাঠকে সুসংগঠিত করা বা মাঠকে গরম করা, যে ভাষাতেই বলি না আমরা, এগুলি হচ্ছে। তবে আমি যে কথাটি বলতে চাই, হাওর এলাকার মানুষ হিসেবে আসলে এই সমস্যার ভিতরে কে কতটুকু যেতে পেরেছে এটা নিয়ে প্রশ্ন আছে আর কি। এটা নিয়ে, কারণ এটা ওই এলাকায় না গেলে এখানকার যে প্রাকৃতিক অবস্থান না, জিও পজিশন, এই সবগুলো সম্বন্ধে অবহিত হয়ে কথা বলাটা দরকার। একটি হলো যে বৃষ্টিটা, আপনি যে এলাকার মানুষ, আমি যদি ঠিক বলি নেত্রকোনার খালিয়াঝুড়ি ওই জায়গাটিতেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 15 তারিখ ঘুরে এসে বলেছিলেন যে পুরো এলাকাকে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, মানে পুরো হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার কথা বলেছিলেন। আপনার কি আপনার এলাকা ঘুরে মনে হচ্ছে না যে মানুষ যথেষ্ট দুর্গত? আমি বলি, আপনার সুনামগঞ্জ জেলার সম্পূর্ণটা পানির নিচে না, নেত্রকোনা জেলার এই খালিয়াজুড়ি উপজেলাটা এটা সম্পূর্ণ পানির নিচে, অন্যান্য উপজেলা আংশিক অর্ধেক বাই বলি। আবার কিশোরগঞ্জ জেলার ধরেন মহামান্য রাষ্ট্রপতির উপজেলাগুলি ইটনা, মিটামন, অষ্টগ্রাম, পার্শ্ববর্তী আরেকটা উপজেলা আছে নিকলি, এই এলাকাগুলি সম্পূর্ণ পানি প্লাবিত।
আমার আমার যে বিষয়টা খুব সুস্পষ্ট আর কি, যে পানি এটি আগাম বৃষ্টি হয়েছে না, এই জন্য পানির অতিবৃষ্টি হয়েছে। আর একটা যেটা হয়ে গেল এলাকায় পাহাড়ি ঢল, পার্শ্ববর্তী যে সীমান্ত আর কি আসাম মেঘালয়, সেখানের যে পাহাড়ের বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটা ঢল করে একবার নামে নামে ভাষা দেওয়া যায়। এবং এইবার যেটা হয়েছে, মানে এখন যারা এই এলাকায় আছে তারা কখনো এত বড় ঢল দেখেন। রাষ্ট্রপতিও ঘুরে বলেছেন যে তিনি তার এলাকায় এত ফসল হানি এই সময়ে দেখেন না। হ্যাঁ, সেটা ধরেন আমরা বলা যেতে পারে রাষ্ট্রপতির বয়সটাকে যদি আমি একটা মডেল স্যাম্পল হিসেবে নিই, 70 বছর এরকম হয়নি, বিষয়গুলো এরকম। এটা হয়েছে আসলে তখন আরো বেশি গুরুত্বটা উপলব্ধি করা যায়। হ্যাঁ, 70 বছর এটা হয় না। তো আমার কথা হচ্ছে আমরা এটা কিভাবে রেসপন্সিভ হয়েছে কিনা, এই ক্ষেত্রে সরকারের সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে আমি এক কথায় উত্তর নিয়ে শামসুজ্জামান দুদুর কাছে শিখতে চাই, মানে আপনি মনে করছেন না যে ওই এলাকার মানুষ, মানে বন্যাটা হয়েছে 70 বছরের মধ্যে রাষ্ট্রপতি দেখেন নাই, বা আপনিও মনে করতে পারছেন না আপনার এলাকায় এরকম, কিন্তু আপনি মনে করছেন না যে এটা বিএনপি মহাসচিব ওই জায়গায় ঘুরে এসে ঘোষণার কোনো ব্যাপার নাই তো। আমি যথেষ্ট দুর্গত না মানুষ, না মানুষ দুর্গত না, আমি তো বলছি না, সমগ্র ফসলে ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু এটা দুর্গত এলাকা ঘোষণা করার বিষয়টা না। এই বিষয়গুলি ঘোষণার সাথে অনেক বিষয়গুলি জড়িত আছে থিওরিটিক্যালি, সেটি সরকারের দিক থেকে সে বিবেচনা করে অগ্রসর হচ্ছে। আমার কথা হয়েছে যে দুর্গতর মানুষের পাশে আমরা দাঁড়িয়েছে কিনা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কিনা। সেই ক্ষেত্রে যদি পিন পয়েন্ট করে বলা হয় যে এই জায়গাটায় এইটুকু হয় না, তখন আমি এগুলি বলবো আমার চোখে দেখার জন্য আমি চেষ্টা করবো। শামসুজ্জামান দুদু, আপনি মানে বিএনপি একরকমের রাজনীতি করতে চাইলো কিনা? বিএনপি খুবই তড়িৎ গেল, আওয়ামী লীগের প্রতিনিধি দলদের চেয়েও এগিয়ে। আসলে 15 তারিখ যখন গেছেন, আওয়ামী লীগের সম্ভবত কোনো নেতৃবৃন্দই তখনও পৌঁছননি সেই জায়গায়। তো বিএনপি যে ফিরে এসে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ফিরে এসে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানালেন, এবং গতকালকেও আপনিও বক্তব্য দিয়েছেন সেই নিয়ে যে সরকার ব্যর্থতা থাকতে দুর্গত এলাকা ঘোষণা করছে না। মানে দুর্গত এলাকা ঘোষণা করলে কি হবে যা সরকার এখন করছে না? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদেরকে এখানে ডেকেছেন স্টুডিওতে, সেজন্য ধন্যবাদ জানাই। দুর্গত এলাকা ঘোষণা যাওয়া না যাওয়া, আপনাদের বিষয় নিয়ে হাওড় নিয়ে রাজনীতি, সব কিছুর পরেও কিন্তু মানবতার একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট মহান রাষ্ট্রপতি হাওড় অঞ্চলের মানুষ, আমাদের অসীম হাওড় অঞ্চলের মানুষ। তো রাষ্ট্রপতি সেখানে তাৎক্ষণিকভাবে কিছু পরেই গেছেন, হেলিকপ্টার দিয়ে দেখেছেন এবং এ ব্যাপারে মন্তব্য করেছেন, এবং মন্তব্যটা খুবই সাংঘাতিক এই জন্যে যে তার দীর্ঘ জীবনে তিনি এমন বিপর্যয় দেখেননি। তো তিনি যখন গেছেন, তিনি কায়মন বাক্যেই কিন্তু একটা রাজনীতিবিদ, এবং সুদীর্ঘ কাল বলা যায় আওয়ামী লীগের মধ্যে থেকে তৃণমূল থেকে হাওড় অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে। তার কথা যখন বলেছেন, সেটাকে রাষ্ট্রপতির কথা না ভেবে, মানে একেবারে স্থানীয় একজন পর্যবেক্ষকের দৃষ্টিতে যেতে সরকার সেটা গ্রহণ করত, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের যে সিদ্ধান্তগুলো আসতো, তাতে আমরা কিন্তু এই যে আমাদের মহাসচিব ওখানে গেছে বা তিনি দুর্গত এলাকা ঘোষণা, এটা তার আগেই তারা ঘোষণা করতেন। কিন্তু সরকার, আমার মনে হয় রাষ্ট্রপতির কথাটাও মানে অত গুরুত্ব সহকারে তারা ভাবতে পারে নাই। হয়তোবা জাতীয় রাজনীতি, ঢাকার রাজনীতি বা বিরোধী দলের উপরে কিভাবে নির্যাতন করা যায়, ঠেকানো যায় বা অন্যান্যভাবে এই সে মাথার মধ্যে আছে, সেসব কারণে হয়তো ওই দিকে যেতে পারেনি। যেমন প্রধানমন্ত্রী আজকে সম্ভবত সেখানে গেছেন, তো তার আগে তিনি এই ঘটনার পরে তিনি বিদেশেও গেছেন, ভারতে গেছেন, ভুটানে গেছেন, রাষ্ট্রীয় ব্যাপারে যেতেই পারেন। কিন্তু আধা ঘন্টার জন্য 1 ঘন্টার ব্যয় তিনি যদি করতেন, একটা হেলিকপ্টার নিয়ে যে ওখান থেকে ঘুরে এসে দেখে তড়িৎ কিছু সিদ্ধান্ত, যে কথাগুলো এখন তিনি বলছেন, তাহলে একজন প্রধানমন্ত্রী যখন যায় তখন বাংলাদেশটা সেখানে যায়, প্রশাসন সেখানে যায়, তার যে গুরুত্বটা থাকে স্থানীয়। আমি পত্রিকায় দেখেছি যে সিদ্ধান্ত দিতে পারছেন যে কি হবে, ওখানকার জেলা প্রশাসন বলতে পারছেন না, আমি আলাপ করে বলবো। তো এই যে আলাপ করে বলবো, এর মধ্যে কিন্তু অনেক ঘটনা থেকে যায়। এর মধ্যে আমি দুর্যোগ মন্ত্রীর উপস্থিতিতে সচিব যে কথা বলে ব্যাপক সমালোচনার শিকার হলেন, সেই সচিব এই অনুষ্ঠানে এসে বলেছেন, কাগজ দেখিয়ে বলছিলেন যে দুর্গত এলাকা ঘোষণা করতে হলে আসলে একরকমের যে সরকার যদি আর এটাকে মানে
স্থানীয়ভাবে যদি এটা সামাল দেওয়া না যায়, সরকার যদি এটা সামাল দিতে না পারে, তাহলেই আসলে শুধু সুযোগ আছে দুর্গত এলাকা ঘোষণার। আপনার কি মনে হচ্ছে না সরকার সামাল দিতে পারছে? এটা তো পরে আলোচনা করি, তার আগে দুটো কথা বলে নিই। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং সচিব সেখানে যাওয়ার পরে যে ভয়ঙ্কর মন্তব্য সচিব সাহেব করেছেন, এটা দায়িত্বজ্ঞানহীন বলবো নাকি বিয়াদবি বলবো নাকি মানবতা বিরোধী বলবো আমি ঠিক জানি না। অর্ধেক মানুষ না মরলে একটা এলাকাকে দুর্গত। উনি অবশ্য আবার আমার অনুষ্ঠানে এসে বলেছেন এটা ভুল মানে রিপোর্টেড হয়েছে, আমার বলে রাখা কর্তব্য, তাই বললাম। কিন্তু হ্যাঁ, সকলেই আমরা সেটা দেখেছি। এমনকি এটাও রিপোর্টেড হয়েছে যে তিনি বলেছেন একটা ছাগলও মরেনি, কাজেই সেখানে আর কিভাবে। তো এইটা সচিব সাহেব, এটা একেবারে সেই ইন্টারনেটের যুগ, এটা পৃথিবীকে একটা ঘরের মধ্যে বসেই দেখা যায়, ওখানে যেতেই হবে এটাও বলি না। এই যে মাছের মরক, এটা পরের দিন 2-1 দিনের মধ্যে আমরা এই ঘটনা দেখেছি। এটা কেউ ব্যাখ্যা করেছে যে ভারতীয় ঢল, তার সঙ্গে আণবিক একটা ঘটনা আছে, কেউ ধান পচে গেছে, স্থানীয় পচে, যার যার মতো কিন্তু ব্যাখ্যা করছে। কিন্তু ক্ষতিগ্রস্ত যে হয়েছে, এখনই আমি পরশুদিনে দেখলাম এখানে গরু এবং মোষ মারা যাচ্ছে, হাঁসটা আগে মারা গেছে। তারপরে একজন সচিব যখন বলছেন, আমি বলবো তিনি কোন দৃষ্টিতে এটা বলেছেন জানেন, তো তার ব্যাখ্যায়, পরবর্তীতে তার ব্যাখ্যায় আমরা কেউ সন্তুষ্ট না। তিনি আপনারা কি মনে করছেন যে সরকার আসলে সামাল দিতে পারছে না, দুর্গত এলাকা ঘোষণা সামাল করতে হবে কেন? মানে সরকার যদি সামাল তো পাশে কোনো উদ্যোগই নেওয়া হয়নি, সামালের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। যেমন মানুষের হাতে পয়সা নাই, মানুষের কিচ্ছু নাই, সেখানে বিজেপি কার্ডের মধ্যে তারা, আরে টাকাই তো নাই তাদের কাছে, আবার দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, আবার হাজার মানুষ দাঁড়িয়ে থাকছে, শেষ পর্যন্ত দিন শেষে 200 মানুষ পাচ্ছে। উদ্যোগটাই তো নাই, মানে সরকারের যে ব্যবস্থাপনাটা থাকার দরকার সেটাই তো নাই। যত পর্যাপ্ত খাদ্য, পর্যাপ্ত উদ্যোগ, এই সব জিনিসগুলো, এবং এখন তো মানে মহামারী দেখা দিবে ধর মানুষের মধ্যে, পানি সেখানে নাই। আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে আবারও। আমি একটু মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আপনাদের কাছে যেতে চাই যে জাতীয় পার্টির, আপনিও সিলেট অঞ্চলেরই, কিন্তু জাতীয় পার্টি কি বলছে এই দুর্যোগ নিয়ে? মানে আমরা যদি আমাদের শৈশবে এরশাদ সাহেবের কথা মনে করতে পারি, তিনি ভীষণ মানে গান লিখে হেলিকপ্টারে ঘুরে জনগণের পাশে থেকে এক সময় তিনি বন্যা ত্রাণ কাজ পরিচালনা করতেন। তো এবার তিনি কি করছেন? ধন্যবাদ। আজকের এই বিষয়টা অত্যন্ত জরুরি। তো প্রথমে আমি বলতে চাই যে আপনারা জানেন যে সুনামগঞ্জ হচ্ছে আমাদের হাসন রাজা বাউল আব্দুল করিমের জন্মস্থান, এবং এই যে হাওড় অঞ্চলের মানুষগুলো আজকে বিপন্ন, আজকে হাওড়ে মাছ নেই, কৃষকের ধান নেই, গরু হাঁস সব হারিয়ে তারা হাহাকার, কান্না। এই বিষয় নিয়ে আজকে প্রায় 1 লক্ষ হেক্টর জমি ক্ষতি হয়েছে, প্রায় 2 লক্ষ। জাতীয় পার্টি কি করছে? 2 লক্ষ 77,000 বলছি এই যে 2 লক্ষ 77,000 কৃষক, তারা কান্না। এই বিষয়গুলো নিয়ে অন্তত জাতীয় পার্টি কোনো রাজনীতি করে না বা কারো দোষারোপ করে না, বরং আপনি যে কথাটা বলেছেন যে 88-র বন্যার কথা সবাই মনে করে। সেই সময় আমাদের সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব কিন্তু কোমর পানি পর্যন্ত নেমে মানুষের দুর্গতদের পাশে গিয়েছেন। দুর্গতরা এসে লাইন ধরে ওনার কাছ থেকে নেওয়া বা সাহায্য যেত না, সরকার থেকে মানুষকে উনি বলেছিলেন যে তোমরা দুর্গতের পাশে পাশে যাও। তো আমরা এবারও এই বিষয়টা নিয়ে কারো দোষ দিচ্ছি না যে না এটা সরকারের দোষ, না এই বিএনপির দোষ। আমরা মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া আছে যে হাওড় অঞ্চলের লোকগুলো যাতে তাদের পাশে দাঁড়ানো, যতটুকু পারি আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা। তবে এই বিষয় নিয়ে রাজনীতি যে করার বিষয়টা একে অন্যের বলছে, আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে? আমাদের যে অ্যাসেসমেন্ট হচ্ছে, পর্যবেক্ষণ আছে যে সরকার কেমন কাজ করছে? হ্যাঁ, আমাদের যে অ্যাসেসমেন্ট হচ্ছে যে এই ধরনের দুর্যোগ, মানে আমার বাবু অসীমদা বলেছেন যে দীর্ঘ আমার মানে 30-40 বছরের মধ্যে আমরা দেখিনি, বিশেষ করে বানবাসী মানুষ, হাওরের ঢল, এই যে বৃষ্টি এবং সব মিলিয়ে এই বিষয়টা বাংলাদেশের জন্য একটা প্রথম। সরকার যে বিষয়টা সামাল দিবে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে পাহাড়ি ঢল, সীমান্তের ঢল, এগুলো নিয়ে আগে আমাদের ইনফরমেশন থাকা দরকার ছিল, অন্তত প্রিকশনগুলো দরকার ছিল। এই বিষয়টা আমাদেরকে, আমরা যারা বানবাসী বা হাওড়ের অঞ্চলের মানুষ, তারা জানতো না। কিন্তু এখন বিষয়টা যে ঘটে গিয়েছে, এখন সবার দরকার যে তাদের পাশে দাঁড়ানো। সরকার যে উদ্যোগগুলো নিয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু এই যে দোষারোপের রাজনীতি, যে বিএনপি বলবে এটা করে নেয়, আওয়ামী লীগ বলবে না আমরা করছি, এটার থেকে আমরা
অন্তত চাই আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে অসীম কুমার উকিল আপনার কাছে জানতে চাইবো যে কি কারণে আপনি ওই এলাকার মানুষ হয়েও এই দুর্গত মানুষকে দেখে এসেও ভাবছেন যে যা হচ্ছে যথেষ্ট হচ্ছে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অসীম কুমার উকিল প্রসঙ্গটি তুলেছিলেন শামসুজ্জামান দুদু, কিন্তু এ বিষয়ে আপনিও নিশ্চয়ই পত্রপত্রিকায়ও রিপোর্ট দেখেছেন যে ভিজিএফ কার্ড দেওয়া হচ্ছে, লোকের হাতে টাকা নাই। মানে খোলা বাজারে 10 টাকায় চাল বিক্রির কথা বলা হচ্ছে, টাকা নাই, এবং 1000 লোক লাইনে দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত গিয়ে 200 লোক পাচ্ছে। ত্রাণের ক্ষেত্রেও তা হচ্ছে, চালের ক্ষেত্রেও তা হচ্ছে। এরপরেও আপনি বলছেন যা করছে যথেষ্ট করছে। আপনি কিসের ভিত্তিতে বলছেন? আমরা সচক্ষে দেখা একা বিষয়গুলি, আমি মিডিয়ার রিপোর্টকে আমি অস্বীকার করছি বিষয়টা কিন্তু তা না। তারপরেও আপনার সামগ্রিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে এবং এই ত্রাণ সামগ্রী পৌঁছার ক্ষেত্রে, বিজিএফ পৌঁছার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, যে দুর্গম এলাকা সেটা মানে এলাকায় আপনারা, এটিও একটি অভিযোগ যে এলাকায় আপনারা পৌঁছচ্ছেন না, মানে ত্রাণের কাছে মানুষকে আসতে হচ্ছে এবং অনেকের পক্ষে আসাও সম্ভব হচ্ছে না। সেটা হচ্ছে না, ইট ইজ কারেক্ট। সেখানে আমি সেটাই বলছি যে একটা উপজেলা হেডকোয়ার্টার, ধরেন মহামান্য রাষ্ট্রপতির উপজেলা মিটামন হেডকোয়ার্টারে জিনিসগুলো তাকে পৌঁছবে, সেখান থেকে পরে ডিস্ট্রিবিউশনটা হবে ইউনিয়ন, গ্রাম, সে জায়গাগুলিতে একটু সময় লাগছে, ফাঁক থেকে রিপোর্টিংটা আসছে। কিন্তু আমরা যে জিনিসগুলি পদক্ষেপগুলি গ্রহণ করেছি আর কি, যে বলতেছিলেন যে মাছের মোড়ক, আই ট্রাভেল সুনামগঞ্জের ধর্মপাশার একটি জায়গায়, ওই জায়গাতে কিছু মাছ মারা গেছে। কিভাবে মারা গেছে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ভিন্ন, আমি সে আলাপে যাচ্ছি না, কিন্তু শুধু ওই জায়গাটা থেকেই মাছটা মারা গেছে। এবং এই একটি ছবি সমস্ত পত্রিকাতে এসেছে, এর দ্বিতীয় কোনো কিন্তু ছবি আসে নাই মাছ মারার। আমি বলতেছি যে এটুকুই ঘটনাটা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি জায়গায়, এটা মাছের মরক নাই, কয়েকটা মাছ একটা জায়গায়, এটা হয়তো একটা বিলের মতো ছিল বা একটা হাওয়ারের মতো ছিল, এটুকু মারা গেছে। আপনার আমার কাছে যে সর্বশেষ হিসাব, হাঁস মারা গেছে 3902টা। ওই মাছগুলি, যে হাঁসগুলি খেয়েছে, আসলে এখানে হাঁস কিন্তু ঝাঁকে ঝাঁকে পালে, ঝাঁকে ঝাঁকে চলে, 2টা 4টা 5টা না, 500, 1000, 2000, 3000, হয়তো একটা লট গিয়েছে, খেয়েছে, মারা গেছে, এটাকে মারা গেছে। মহিষ মারা গেছে 4টি মহিষ, না এটা গরু মারা যাওয়ার কোনো খবর মানে আমাদের কাছে নাই। আমরা যতটুকু খোঁজখবর, আমি খোঁজখবরটি নিয়ে বলছি অফিশিয়াল। কিন্তু অসীম কুমার উকিল, আপনার মনে হয় কিনা যে এই যে যথেষ্ট ক্ষতি হয় নাই, মানে এই তর্কে গিয়ে আপনারা সরকার হিসেবে অনেক বেশি সময় নিয়ে নিলেন? মানে 1 মাস ধরে বন্যা চলছে, এখনো কেন মানে ওই উপজেলা কেন্দ্রগুলো থেকে দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া গেল না? এগুলো পৌঁছে গেছে, আমি তো বলছি যে আজকের কথা না, একদম প্রাথমিক অবস্থায় মূলত রিপোর্টগুলি এসেছে না, কিন্তু তারপরে সবকিছু পৌঁছে গেছে। আলোচনাগুলি, বিতর্কগুলি, আমার কাছে একটা জিনিস মনে হয় যে আরো বেশি যেন যায়। আমরা যে কথাটা খুব স্পষ্ট বলছি, আগামী ফসল না তোলা পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্যাট ইজ প্রায় 1 বছর, মানে আমরা আগামী 14 মাস পর্যন্ত এগুলো অব্যাহত রাখবে, এবং সবগুলি একই, বিজিএফ থেকে শুরু করে নগদ টাকা, গৃহ নির্মাণ ঋণ। যে আসলে সরকার শুধু একাই সবকিছু সামাল দিবে, এই ধরনের মনোভাব পোষণ করাটা আমি মনে করি যে এই মুহূর্তে শুভনীয় না। আমি আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলাম, আপনারা কি করছেন সেটা আপনার কাছ থেকে পরে শুনবো। জি শামসুজ্জামান দুদু, আপনারা কিসের ভিত্তিতে বলছেন? মানে সরকার তো নিজেই করছে, একাই করছে, এবং সরকার বলছে তার সে নিয়ন্ত্রণে আছে। অসীম কুমার উকিলের যে মাছ এবং বাংলাদেশের সরকারের একটা সক্ষমতাও তো বোঝা যায় না, মানে যে 1 বছরের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কথা বলছে, 1 বছরের জন্য সেখানকার মানুষের পাশে থাকবার কথা বলছে। এটা বাদ কি বাদ, এটা নিয়ে অত গুরুত্ব সহকারে ভাবার দরকার নাই। মাছ, হাঁস, মহিষ সম্বন্ধে যে ব্যাখ্যাটা, ওখানকার মানুষ এই টেলিভিশন অনুষ্ঠান দেখলে খুব বেদনাভুক্ত হবে, খুবই আশ্চর্য হবে যে তারা এই ভূখণ্ডের বক্তব্য শুনছে কিনা, মানে রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তারা খুব আশাহত হবে। অসীম কুমার উকিল ওই এলাকারই রাজনীতি পড়বে। আমার সচক্ষে দেখা জিনিসগুলি বলছি, দুবাইরে তো যাওয়ার সুযোগ হয় না, আমি বলবো দেখে আসার জন্য। প্রধানমন্ত্রী যদি এই রিপোর্টের ভিত্তিতে উনি লেট করে থাকেন, তাহলে আমার বলার কিছু নাই। আবার আজকে গিয়ে যে উতলা হয়েছেন, তাতে এই রিপোর্টের কথা মানায় না, মানে ওনার কথা মেলে না। আসলে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে বাঁধ নির্মাণে। এর বাঁধ নির্মাণের সঙ্গে যারা যুক্ত,
প্রশাসন, আওয়ামী লীগ বা সবাই মিলেমিশে বাঁধটা নির্মাণ হয়নি, কিন্তু টাকাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এটা হলো একটা দিক, এটা পত্রপত্রিকাতে বিভিন্নভাবে এসছে। এই দুর্নীতিটা ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে ওখানে, সেখানে সামাল দেওয়া সম্ভব হয়, এটা একটা দিক। আর বলতেই হচ্ছে ত্রাণের অতীতের ব্যবস্থাপনায় আওয়ামী লীগের খুব সুখ্যাতি নাই। অতীতে যে বিপর্যয়গুলো তারা, যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করি, মানে কিসের ভিত্তিতে, আমি যদি মানে কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে এই অবস্থাটি মানে যথেষ্ট সুব্যবস্থা নাই? আপনাদের কি ওখানে স্থানীয়ভাবে স্থানীয় খবর আসছে, মানে ঢাকাতে আপনারা নেতৃবৃন্দ যা মহাসচিবে বলছেন? গেছেন, জি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দে গেছেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানই গেছেন। যখন এক একটা টিম ওখানে গিয়ে কাজ করছেন, ওখানে আমাদের পার্টির নেতৃবৃন্দ আছেন যারা সুনামগঞ্জে আছে, হবিগঞ্জে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কাজ করেন, কিশোরগঞ্জে আছে, নেত্রকোনায় আছে। তো সেখানে যারা কাজ করছে তাদেরই রিপোর্টটা হচ্ছে এই যে লাইনে 1000 দাঁড়ালেও 100-150 বেশি মানুষ চাল পাচ্ছে না, এবং সেটি খুব মর্মান্তিক ব্যাপার। এবং মানুষের কাছে যে জিনিসগুলো মানে সরকারের পক্ষ থেকে পৌঁছানো দরকার সেই জিনিসগুলো পৌঁছাচ্ছে না, মানুষের উদ্যোগে মানে সহানুভূতিগুলো সেভাবে যাচ্ছে না। একটু আগে আমি তো বললাম যে প্রধানমন্ত্রী যদি আরো 1 মাস আগে যেতেন তো পুরো বাংলাদেশের সরকারটাই ওখানে চলে যেত, এবং সেই সুবিধাটা স্থানীয়ভাবে মানুষ যেটা পেত সেটা পায় নাই, কারণ উনিও দেরি করে ফেলেছেন, মন্ত্রীরা দেরি করে ফেলেছেন, প্রশাসনও দেরি করে ফেলেছেন। আপনি কি মনে করেন কিনা, মানে আওয়ামী লীগ বলছে যে আপনারা রাজনীতি করছেন দুর্গত মানুষদের নিয়ে, আমি যদি বলি যে আপনারা প্রথমে বাঁধে গাফিলতি নিয়ে আলাপ করলেন, তারপরে দুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারকে বারবার বলতে থাকলেন, তারপরে ইউরেনিয়াম একটা থিওরি নিয়ে হাজির হলেন, মানে এই যে একের পর এক বিভিন্ন অভিযোগে জর্জরিত করা সরকারকে, হাওরকে ঘিরে, সেটার মধ্যে একটা রাজনীতি দেখেন? আমরা যদি এরশাদের পার্টির মতো সহযোগিতার দৃষ্টিতে নিয়ে ঘরে বসে বসে মানে চুপ করে বসে থাকতাম, সরকার খুব খুশি হতো। বিরোধী দলের তার দায়িত্ব না, সরকারের যে ত্রুটিগুলো, ব্যর্থতাগুলো, সেটা ব্যাপারে উঠিয়ে তুলে ধরা, সরকার সেই ক্ষেত্রে সহযোগিতা পাবে, সরকার সেখানে সতর্ক হবে, সরকার সেখানে পদক্ষেপ নেবে। আমরা সেই কাজটি করেছি। রাজনৈতিক দলের কাজটা কি? রাজনৈতিক দল মানুষের দুর্ভোগ, তাদের ক্ষতি, সেই ব্যাপারে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেই ব্যাপারে সরকারের কাছ থেকে দাবিগুলো আদায় করে নেওয়া, নিয়ে তাদেরকে দেওয়া। তো সেই জায়গাগুলো যদি আমি মনে করি যে সরকারের সহযোগিতাটা কি, সরকার যেভাবে বলবো, অর্থাৎ প্রধানমন্ত্রী যাচ্ছেন 1 মাস পরে, আমি 1 মাস পরে যাব, 1 মাসে কোনো কাজ নেই। একটু আগে যেটা বললেন যে বন্যার মধ্যে আমাদের এরশাদ সাহেব আগে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কোমর বা কাঁধ পর্যন্ত পানির মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, একটাই টিভি ছিল, কোনো বিরোধী দল ছিল না, খুব সুবিধা ছিল। তো এখন তিনি ভারতে গেছেন, তার ওখানকার লোকজন বা আত্মীয় স্বজনরা কেমন আছে দেখার জন্য। তো উনি এখন কেন যাননি? অর্থাৎ আমার তো ওনার তো যাওয়ার দরকার নেই, উনি তো বিশেষ দূত। আমি শেষ করি, ওনার প্রধানমন্ত্রী তো গেছেন, জাতীয় পার্টি কেন যাবে? আওয়ামী লীগই তো গেছে, তো আলাদা করে তো তাদের অস্তিত্ব নাই। তো সেই জন্য তাদের রাজনীতিটা এখানে আপনি যেটা একদম পরিষ্কার করেছেন। আমি এই প্রসঙ্গ নিয়ে অসীম কুমার উকিল আপনাকেও জিজ্ঞেস করবো যে আসলে বিএনপি এত কথা না বললে আপনারা এত গুরুত্ব দিতেন কিনা, সে প্রশ্ন বারবার তুলছেন শামসুজ্জামান দুদু। আমি দুদু ভাইয়ের কথা একটু বলতে চাই। জি, মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমি দুদু ভাইয়ের যে কথাই বলতে চাই যে উনারা যখন বিরোধী দলে ছিলেন তখন কিন্তু পার্লামেন্ট বর্জনই করেছেন। এবার জাতীয় পার্টি বেগম রওশন এরশাদ এবং এরশাদ সাহেব সহ যে জাতীয় পার্টি বিরোধী দলে আছে সেখানে কিন্তু সংসদ বর্জনের ইতিহাস নাই, এবং সব সময় গঠনমূলক আলোচনা হচ্ছে, এবং দেশ পরিচালনায় জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে শেয়ার করছে, কিন্তু বিরোধী দলের ভূমিকাগুলো আমরা সব সময়। আপনি এইমাত্র প্রশ্ন তুলছিলেন যে সবকিছু সরকারকে করতে হবে কিনা। আচ্ছা, এই যে প্রশ্নটা বলছি আমি, যে ওনারা শুধু খালি সরকারের দোষ দিচ্ছে, বিএনপি। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে যেমন সুনামগঞ্জের যে সদরের এমপি আমাদের জাতীয় পার্টির, তাকে এবং আমাদের হবিগঞ্জে জাতীয় পার্টির এমপি সহ আমাদের টোটাল সিলেট বিভাগে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ঢাকায় বসে, প্র্যাকটিক্যালি আমি সিলেট অঞ্চলের লোক, আমি সুনামগঞ্জ গিয়েছি, হবিগঞ্জ গিয়েছি, আমি যে হবিগঞ্জের যে লাখাই, হবিগঞ্জের আজমিরগঞ্জ, বানিয়াচং সুনামগঞ্জের মতোই তলিয়ে গেছে, কিন্তু যেহেতু সুনামগঞ্জটা কনসেন্ট্রেটেড হয়েছে ওইগুলো নিয়ে আলোচনা হচ্ছে না।
কিন্তু কিন্তু হবিগঞ্জের যে লাখাই এখন পানির নিচে মানুষ বসবাস করছে, কিভাবে আছে কেউ জানে না। অনেক এলাকার মানুষ চেয়েছিলেন যে শুধু সুনামগঞ্জে না গিয়ে শেখ হাসিনা যাতে হাকালুকি হাওড়া ঘুরে আসে, হাকালুকি আচ্ছা, তারপরে মৌলভীবাজার, হ্যাঁ এই যে বাহুবল, মৌলভীবাজার, সুনামগঞ্জের বিভিন্ন অংশ এবং হবিগঞ্জের যে আজমিরি বানিয়াচং, এই থই থই পানির নিচে মানুষ কিভাবে আছে কেউ খবর নেয় না। আমরা ঢাকায় বসে খালি দোষারোপ করছি, এ কি বলছে, এ কি করছে, এ কি করছে। আসল মেইন জায়গায় যেতে হবে। বিএনপির সময় বলেন, আওয়ামী লীগের সময় বলেন, কে কি করছে এটা নিয়ে সমালোচনা করে। এই মুহূর্তে যারা দুর্গত মানুষ তাদেরকে দুর্গত ঘোষণা করেন আর না করেন, সবাই আসেন একসাথে কাজ করি। যেমন আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে অলরেডি আমাদের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন যে সিলেটের 4টা জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটে আমরা টিম করেছি। জেলা জাতীয় পার্টির তাদেরকে দিয়ে টিম করে আমাদের এমপিদেরকে নিয়ে আমরা অলরেডি সেখানে গিয়েছি এবং আমরা চলছে কার্যক্রম। কি রিপোর্ট আসছে? আমরা যে রিপোর্ট পেয়েছি সেটা হচ্ছে যে এই প্রাকৃতিক দুর্যোগ বা এই যে অতিবৃষ্টি বা যে কারণেই হয়েছে, মানুষগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ঠিকমতো দাঁড়াতে পারছে সরকার। এবং ক্ষতিগ্রস্তের পাশে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে সরকার একা দায়িত্ব না নিয়ে এখন প্রয়োজন যে বিরোধী দল, বিএনপি, জাতীয় পার্টি সবাই যাক। এবং সেখানে একটা জিনিসের অভাব আমি অনুভব করেছি, সেটা হচ্ছে অন্য সময় দুর্যোগ হলে যে বিশেষ করে যে সামাজিক সংগঠন, বিত্তমান লোক, বিভিন্ন এনজিওরা ঝাঁপায় পড়ে, এবার সেটা দেখছি না। এই জিনিসটা প্রয়োজন, কারণ সরকার শুধু সরকারকে দিয়ে সবকিছু সমাধান হবে না, সরকারের সম্পূর্ণ দোষ দিলেও হবে না, সরকারকে নামতে হবে। আজকে বিএনপি তারা যাচ্ছে না, কে তাদেরকে আটকেছে তার প্রমাণ দেখা। আমি একটা বিরতির পর অসীম কুমার উকিল এই অভিযোগ তো এসেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী যাওয়ার আগে তাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছিল। তো এই প্রসঙ্গটি নিয়েও যে আপনারা কে যাবে কে যাবে না সেটাও আওয়ামী লীগ ঠিক করছে কিনা, একটা বিরতির পর দর্শক রাজকাহনে ফিরে এলাম। রাজকাহনে অসীম কুমার উকিল, শামসুজ্জামান দুদু যে প্রসঙ্গটি বারবার বলছিলেন যে উনারা যদি আপনাদের ভাষায় রাজনীতি আর উনার ভাষায় উনারা যদি বারবার সমালোচনা না করতেন, কি কি ঘটনা ঘটছেন সেটা জাতির সামনে তুলে না ধরতেন হাওড়া অঞ্চলে, তাহলে কি আপনারা এত গুরুত্ব দিতেন কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। কারণ প্রধানমন্ত্রী গেলেন প্রায় 1 মাস বাদে এবং 15ই এপ্রিল ঘুরে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা তুলেছিলেন যে আপনাদের কোনো মন্ত্রী তখন পর্যন্ত সেখানে যান নাই, ত্রাণমন্ত্রীও না, পানি সম্পদ মন্ত্রীও না। বিষয়গুলি আমার তো যেখানে মির্জা ফখরুল সাহেব গিয়েছিলেন নাকি নেত্রকোনার খালিয়াজুরিতে কিন্তু আমার আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ইউনিয়নের চেয়ারম্যানরা আছে, সেখানে কিন্তু আমার মাননীয় সংসদ সদস্য আছেন রেবেকা মোমেনা, যারা মানে এমনি এমপিরা তো তাৎক্ষণিকভাবে তার নিজের এলাকার তার ভোটারের খোঁজখবরটুকু নেই, তখন থেকে এই প্রক্রিয়াটা চালু আছে। আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে না, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, কাজগুলি কিন্তু এভাবে শুরু হয়েছে। এবং এই হাওরের ঢলটা নামার কারণে খুব স্বাভাবিকভাবে যেটা বলছিলেন নাকি যে হাওরের প্রতিনিধি হলো মহামান্য রাষ্ট্রপতি, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে গিয়েছেন সুনামগঞ্জে 2 দিন থেকে সমস্ত কিছু দেখে তারপরে আসছেন কিশোরগঞ্জ, সেখানে উনি 3 দিন ছিলেন, তার পরবর্তীতে গিয়েছে। ওনারা যেটাকে পিন পয়েন্ট করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রুমেন্টগুলি তো সব সচল আছে, সব কিছুই কাজকর্ম করছে। মাননীয় প্রধানমন্ত্রী আগে যেতে পারতো না, বিষয়টা এরকম না, বা দেরিতে যাওয়ার ফলে সমস্ত কার্যক্রম ভেস্তে গেছে, বিষয়টা কিন্তু তাও না। উনি প্রথম দিন থেকে বিষয়গুলি পর্যবেক্ষণে রেখেছেন, নজরে রেখেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ যেমন সরকার তেমন। এবং আপনি যেটা বলছেন মন্ত্রীরা পরে গেছে, ত্রাণমন্ত্রী বলেছেন যে এটা সমস্যা খুব দ্রুত মিটে যাবে, চেষ্টা তার মানে উনি গ্র্যাভিটি হয়তো বুঝতে পারেন নাই, পানি সম্পদ মন্ত্রী জানি নাই, মানে মাত্র সবে ঘুরে এলেন, তার আগে তিনি বুঝতে পেরেছেন যে বাঁধ আসলে ডুবে গেছে, মানে কোনো গাফিলতি নাই। এটাও এই পিন পয়েন্টটা তো মানে একেবারেই বলার জন্য বলা প্রধানমন্ত্রীকে না, কোনো কারণ ছাড়া। ওনার সমস্ত না, ওনার লোকদেরই কথা বলছি আমি, প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলছি না। তারপরে আসলে যে বাঁধের কথাটা, আমরা কিন্তু কেউ বলিনি যে বাঁধে কোনো অনিয়ম হয়নি, এই কথা কিন্তু আমরা কেউ বলিনি। আমি বরঞ্চ এই জায়গাটা একটা সুযোগ নিতে চাই। না, মাননীয় প্রধানমন্ত্রী তো বলছে আর কি এখানে কোনো অনিয়ম থাকলে না, সেগুলি কাজকর্ম চলছে, ইতিমধ্যে সাসপেনশন হয়েছে। আমি এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাই আর কি, ফর বেটার ফিউচার আর কি। এই যে বাঁধ আর কি, এটা শত শত বছরের পুরাতন পদ্ধতিতে একটি বাঁধ চলছে, যে বাঁধ দিয়ে সারা বছরই ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের মধ্যে কথা চালাচালি আছেই। সেটা
দুদুভাইরা ক্ষমতা থাকলেও আছে, আমরা ক্ষমতা থাকলেও আছে। অর্থাৎ না, পানির নিচের বিষয়গুলো দেখা যায় না, হিসাব রাখা যায় না, এটা কথাই আছে কি। আমি সেই জায়গাটা যেতে চাই। আমি যেটা বলতে চাই, এই ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে, আধুনিক যুগে দাঁড়িয়ে যুগোপযোগী বাঁধ নির্মাণের বিষয়টা কি সবাই বিবেচনায় নেওয়া দরকার। বা ডুবোবাঁধগুলোকে জনপ্রতিনিধিদের মাধ্যমে না, জনপ্রতিনিধিরা থাকে এটা, কিন্তু সিস্টেমটা চেঞ্জ করা, যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা শত শত বছরের পুরাতন সিস্টেম আর কি, যেখানে ফাঁক ফোকর থেকেই যাচ্ছে। আমি বলছি যে আধুনিক সিস্টেম যেটা উন্নত বিশ্বে আছে, আমরা যে সমস্ত অনেক দেশ ঘুরে এসেছি, দেখেছি যে বাদ ঘুরে এসে, সেই বিষয়টা এখানকার সরকারি কিন্তু কর্মকর্তা। আপনি বিএনপি যদি বিষয়টিকে এতদিন মানে বারবার বলে, আমি তো বলছি যে বিএনপির এই সুযোগটুকু নিচ্ছে এলাকায় না গিয়ে ঢাকায় কথা বলা। এই যে বিএনপি কেবলমাত্র বলছে যে মির্জা ফখরুল গেছে, একবারই গেছে, শুরুতেই গেছে, আর কেউ যায়নি, এই কথাগুলি বলার জন্য এগুলি বলতেছে। আমাদের দিক থেকে আমরা প্রয়োজন, আমি বিএনপির ভাইকে দেখে বলছি যে স্পেসিফিক করেন যে আপনাদের এই জায়গাটা এই ত্রুটিটুকু আছে, আমাদের সকল সমস্ত যে সিস্টেমের কথা। একটা জিনিস কি এখন, জি আপনি বলেন, আমি বলছি কি যে সিস্টেমের বিষয়টা যদি যাই, আমাদেরকে দুইটা জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে এখন শর্ট টার্মে কি করব আগামী 1 বছর, আরেকটা হলো লং টাইমে যে বাঁধ নির্মাণ, আধুনিকরণ। হ্যাঁ, তো লং টাইম দুইটা। এবং শর্ট টাইমের মধ্যে যেটা প্রয়োজন, অতি প্রয়োজন, সেটা হচ্ছে যে এই যে দুর্গত এলাকার মানুষগুলো অসহায়, তারা বিভিন্নভাবে কিন্তু একটা ক্ষুদ্র ঋণ নিছে, একটা ব্যাংক থেকে কৃষি ঋণ নিছে, আরেকটা হচ্ছে যে কিছু দাদন ব্যবসায়ীরা কিছু তারা টাকা দিছে, দিয়ে এখন সুদ নেয়। তো এই যে অসহায় মানুষগুলো আজকে কোথায় যাবে? তাদেরকে প্রথম মুক্তি দিতে হবে, সরকার থেকে উদ্যোগ নিতে হবে যে হ্যাঁ, দাদন ব্যবসায়ীদের কিস্তি বা এইসব সুদ ব্যবসায়ীদের কিস্তি বন্ধ করতে হবে 1 বছরের জন্য। সরকার থেকে তাদের জন্য যে বানবাসী মানুষ, অসহায় মানুষের জন্য কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, সুদ মুক্ত বলছি না। পাশাপাশি যারা হয়েছে ওখানে শিক্ষার্থী, যারা লেখাপড়া করে, তাদের ব্যবস্থা, এদের কি করা হবে, এদেরকে, এবং টোটাল কাঠামোগতভাবে একটা শর্ট টার্মে 1 বছর। দাদনের প্রসঙ্গটি নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সমাধান করা যায় নিশ্চয়ই সেটি নিয়ে ভাবতেই হবে। অনেকেই বলছেন সেটা, কারণ অন্য ঋণ মওকুফ করা হয়েছে। কিন্তু শামসুজ্জামান দুদু, সুনির্দিষ্ট অভিযোগ তোলার কথা বলছেন অসীম কুমার উকিল, বা সুনির্দিষ্ট সমাধান, সেটাও তো বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সব বলে দিলে সরকার দরকার কি? আমরা সেখানে বারবার যাই, তারা বলছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের নাই। সকল পর্যায়ে তারা এমপি আছে, আমাদের এমপি নাই। সাবেক এমপি আছে, সাবেক হুইপ আছে, সাবেক মন্ত্রী আছে, ওখানে থাকে। তাদের ওখানে উপস্থিতিটা, রাজনীতিটা কাদের স্বার্থে করে? ঢাকার স্বার্থে, এলাকার স্বার্থেই করে। এলাকার মানুষ বিপদে গেলে তারা যাবে। আমাদের মহাসচিব ছুটে যেতে পারে না, গেলে তো আবার মানুষ মনেও রাখবেন নিশ্চয়ই, এরকম সময় না গেলে। অভিযোগটা আমাদের আছে। এখানে সরকারের যে সুবিধাটা থাকে, আমি বারবার বলছি যে প্রধানমন্ত্রী গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে টোটালটা যায়, বিরোধী দলে যায়। হ্যাঁ, এর সাথে আমি শেষ করি, আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি কিসের ভিত্তিতে বললেন? আমাদের বেগম ফরিদা রহমান সেখানে গিয়েছিলেন ত্রাণ নিয়ে কিশোরগঞ্জে, সেখানে তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। মানে কি, প্রধানমন্ত্রী যাবেন 3-4 দিন আগে থেকেই, মানে এই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফরিদা রহমান। হ্যাঁ, তো এখন এই ধরনের প্রতিদিনই আমাদের একটা না একটা টিম যাচ্ছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যাচ্ছে। হ্যাঁ, আমাদের বিরোধী দল যেটা আমাদের এখানে এরশাদ সাহেবের আছে, এটা নিয়ে আমি খুব মানে চিন্তায় আছে। এটা আসলে বিরোধী দল না সরকারি দল? এই চিন্তা তো পুরনো চিন্তা না, পুরাতন না, এখনো এই চিন্তা করতে করতে তো আরেক ইলেকশন চলে আসছে। চিন্তা করতে করতে আওয়ামী লীগ সরকারি দল, মন্ত্রী এমপি সরকারি দল, এখানে মন্ত্রীও পাবেন, এখানে বিশেষ দূত পাবেন। না না, শোনেন, হাসবেন না, দেশ পরিচালনার জন্য আমি বলতে চাই, এটা উপরেও আছে, এটা নিচেও আছে। ভাই, পৃথিবীর সব জায়গায় এই ধরনের বলতে চাই প্লিজ। আপনারা তার মানে বলছেন স্থানীয় প্রশাসন, আপনাদের বিভিন্ন প্রতিনিধি দল গিয়ে, আমি আসলে এই ব্যাপারটি বুঝতেই চাই যে প্রধানমন্ত্রী যাওয়ার আগে আপনাদের বাধা দেওয়ার যে অভিযোগটি এসেছে, তার মানে বিভিন্ন প্রতিনিধি দল স্থানীয় পর্যায়ে একরকমের বাধার সম্মুখীন হয়েছেন, তারা তো ঢুকতে পেরেছেন ঠিকই। এটা অতি সম্প্রতি এই ঘটনাটা খুব বেশি আকারে দেখা দিয়েছে। আগের কিন্তু সবাই মিলেই কম বেশি সেখানে সম্মিলিত হয়ে যেতে পারছে। তো এখন যেরকম যে ঘটনাগুলো আসছে সামনে, আমরা মনে করি যে রাজনীতির বিষয়টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এখানে রাজনীতি না থাকার কোনো কারণ নেই। আওয়ামী লীগ কেন যাবে? রাজনীতির কারণে যাবে। বিএনপি, জাতীয় পার্টি বা কমিউনিস্ট পার্টি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, অভাব অভিযোগগুলোকে কিভাবে সুরাহা করা যায়, এই জন্য এটাই রাজনীতি।
কিন্তু সেখানে যখন বাধার প্রশ্ন দেখা দিবে বা অনিয়মের প্রশ্ন, যেমন আমি একার কথা বলি যে প্রধানমন্ত্রী আজকে গিয়ে যে কথাটা বললেন যদি অনিয়ম থেকে থাকে, আরে ভেসেই গেছে তো, থাকে মানে এখানে এটা তো রক্ষা করা যায় না, ভাসতে পারে, মানে এটা কোনো কারণ নেই। এবার যে ঘটনাগুলো নানানভাবে পত্রপত্রিকায় আসছে, শুধু যে বিএনপি বলছে এমন না, কিন্তু বিভিন্ন সাংবাদিকরা সেখানে লিখছেন, বলছেন কি ঘটনা কোন কোন। তো সেই জন্য আমরা সরকারকে দোষারোপ করছি না, সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা যেন দায়িত্বপূর্ণ অবস্থায় যায়, মানুষের কল্যাণে আসে। আর বিরোধী রাজনীতিকে ঠিকই কোনো লাভ নাই, অতীতেও এটা কোনো কাজে আসেনি। বরঞ্চ তারা যদি ভালো কাজ করে মানুষ তাদের সঙ্গে থাকবে, আর না হলে বিরোধী দলের সঙ্গে থাকবে। এই যে দুদু ভাই যে কথাটা বলছেন, আমি ওনাকে সবিনয়ে বলতে চাই যে দেশ পরিচালনার ক্ষেত্রে বিরোধী দলের একটা অংশগ্রহণ সরকারে যাওয়া, এটা কিন্তু আমাদের পাশাপাশি এই যে সার্ক দেশে শ্রীলঙ্কায় আছে, পর্তুগালে আছে, আমি যে স্পেসিফিকলি বলে দিলাম, এটা হচ্ছে দেশ পরিচালনা থেকে দল হিসাবে জাতীয় পার্টি তার বিরোধী দল হিসাবে পরিচালনা এবং আমাদের দেশের মঙ্গলটা ভালো মন্দ তুলে ধরছে। আমি একটা জিনিস বলতে চাই যে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশের স্বার্থটা বড়। বিএনপি যে দৃষ্টিভঙ্গিটা দেখছে, গতবার ওনারা নির্বাচনের ট্রেন মিস করেছেন, আরেক নির্বাচন চলে আসছে, এখন ওনারা যে জিনিসগুলো বলছেন, নির্বাচনের ট্রেনের আগেও অসীম কুমার উকিল আরেকটি প্রসঙ্গ শামসুজ্জামান দুদু তুলেছিলেন। আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আপনাদের যথেষ্ট সচেতনতা এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে কিনা। শামসুজ্জামান দুদু বলছিলেন পরিস্থিতি যা হচ্ছে, মানে আপনি অবশ্য বললেন যে এটা এরকম নয় যে মাছ মরেছে, হাঁস মরেছে, এখন মনি বলছিলেন যে গরু মহিষ মরছে, এরপরে মহামারী হবে। আপনারা মানে একজনও না খেয়ে যাতে মরতে না পারে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী, সে লক্ষ্যে কাজ করছেন। কথার কথা না, কথার ফুল জড়ি নয়, উনি বলেছেন বাস্তবতা নিয়ে না। এখন দুদুভাই বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, অতএব নিরাপত্তার অজুহাতে বাধা দেওয়া হয়েছে। এখন যে প্রধানমন্ত্রীর উপরে গ্রেনেড হামলা পরিচালনা করা হয় বিএনপি ক্ষমতায় থেকে, সেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টা আমরা বিবেচনায় রাখবো না। উনি বলতেছেন, ওনার কথা তো এটা ঠেস দিচ্ছে যে না নিরাপত্তা কোনো ব্যাপার না, সবাইকে যেতে দিতে হবে। এটা তো হয় না দুদু ভাই। আমার নেত্রী যাবেন, প্রধানমন্ত্রী যাবেন, নিরাপত্তার বিষয়গুলো তো এরকমই। নিরাপত্তার বিষয়টা তো 24 ঘন্টা হয় না, সবসময় 72 ঘন্টা আগে, 96 ঘন্টা আগের থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির পজিশন নিতেই হয়। এটা আমার প্রধানমন্ত্রীর জন্য কেবলমাত্র তা না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য, মহামান্য রাষ্ট্রপতির বন্ধু, এটা একটা স্ট্যান্ডার্ড রুল আছে। এখন এটাকে যদি অজুহাত বলা হয় তাহলে তো আগানোটা খুব কঠিন হয়ে যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি আরেকটা জিনিস বলি এই ক্ষেত্রে, মানে এই বিষয়টা আমাদের খেয়াল, পাহাড়ি ঢল, সেই ঢলটা আসে কিন্তু আসাম, মেঘালয়, ভারতে রাখে না, আমাদের কাছে সেই পূর্বাভাসটুকু নেই। মানে 72 ঘন্টা আগে, 96 ঘন্টা আগে যদি আমরা জানতে পারি যে ওইখানে পাহাড়ের ঢল হবে, তাহলে আমাদের দিক থেকে কিছু না কিছু পদক্ষেপ নিতে পারি। সেই ক্ষেত্রে একটি আমোহী হওয়া দরকার দুই দেশের মধ্যে, এই আবহাওয়ার জন্য তো একটি আমোহী হওয়া দরকার। হ্যাঁ, কোনো অজুহাত নয়, আমরা সবাই মিলে বন্যার্থ এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকবো না, কোনো কিছু নাই। ইতিমধ্যে আমাদের মেডিকেল টিম, আমরা সিভিল সার্জনের নেতৃত্বে থানা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে হেলথ কমিউনিটি ক্লিনিকগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পানিটা যখন নেমে আসবে তখন আসলে অসুখ বিসুখগুলি দেখা যায়, সেক্ষেত্রেও সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ অসীম কুমার উকিল, ধন্যবাদ শামসুজ্জামান দুদু, ধন্যবাদ মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপনারা জানেন প্রতিদিন আমরা সাফল্যের গল্প দিয়ে শেষ করতে চাই রাজকাহন। 7 বছর ধরে বিষমুক্ত ফল চাষ করছেন নাটোরের যুবক আতিকুর রহমান আতিক। নাটোর ও পার্শ্ববর্তী এলাকায় ফলের চাহিদা মেটানোর পাশাপাশি আগ্রহী ও শিক্ষিত বেকার যুবকদের বিষমুক্ত ফল উৎপাদন শিখিয়েও দিচ্ছেন তিনি। পেয়ারা চাষের মাধ্যমে কৃষিকাজ শুরু করেন নাটোরের নলডাঙ্গা উপজেলার শিক্ষিত যুবক আতিকুর রহমান। ক্ষুদ্র পরিসরে শুরু করলেও এখন তার চাষের পরিধি ও আয় দুটোই বেড়েছে। বিভিন্ন সময়ে পত্র পত্রিকা এবং প্রিন্ট মিডিয়াতে নিউজে দেখতাম যে অনেক বেকার যুবকরা তারা কৃষির সঙ্গে নিজেকে সম্পৃক্ত হওয়ার পরে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। শখ করে হলেও আমি অন্ততপক্ষে কিছু কৃষির সঙ্গে সম্পৃক্ত হব। আমি 6 বিঘা পেয়ারা বাগান শুরু করি এবং বর্তমানে আমার 2017 সাল পর্যন্ত 200 বিঘা প্লাস কৃষি ফার্মের বিস্তার হয়েছে এবং এখানে আমার থাই পেয়ারা আছে এবং এখানে আছে ড্রাগন ফ্রুটস
এবং কলম্বো লেবু আমরা চাষ করতেছি। বিষমুক্ত ফল উৎপাদনের কারণে শুধু নাটোরে নয়, সারা দেশে রয়েছে তার উৎপাদিত ফলের ব্যাপক চাহিদা। পলিথিনটা ব্যবহার করতেছি যাতে করে এখানে কোনো রকম আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে না হয়, যার কারণে এখান থেকে এটা একটা সম্পূর্ণ বিষমুক্ত একটা পেয়ারা উৎপাদন হচ্ছে। আতিকের ফলের বাগান আর পশুর খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক বেকার। আগে বেকার ছিলাম, এই পেয়ারা বাগান আমরা 30-40 জন কাজ করি, এতে আমার সংসার খুব ভালো চলে। এই কাজ করে চলতেছি, কিন্তু আমরা কোনো জায়গায় কাজ করা হয়তো খোঁজা লাগে না, এই বাগানে আমার কাজ বহুদিন থেকে হয়। এই ছেলে মেয়ে দেখলে লেখাপড়া শিখেছি, বাড়ি ঘর করেছি। কৃষিতে সাফল্যের স্বাক্ষরকে পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক সহ নানা স্বীকৃতি। শুধু নিজেই নয়, বিষমুক্ত ফল উৎপাদনের জন্য আতিক উৎসাহিত করছেন অন্য চাষিদেরকেও। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।